ডক্টর বললেন, আপনার ছেলে বেঁচে আছে, কিন্তু কতদিন বেঁচে থাকবে বলতে পারছি না। কারণ যারা ওকে ধরেছে তারা মানুষ খায়, মাথা কেটে, জীবন্ত অবস্থায়। তারানাথ শুনলেন এবং ট্যাংরার অন্ধকারে ঢুকলেন। নভেম্বর মাসের মাঝামাঝি কলকাতায় শীত আসে ধীরে ধীরে। হঠাৎ নয়, যেন পরিচিত অতিথি আসছেন এবং আসার আগে সংকেত পাঠাচ্ছেন। সকালে একটু ঠান্ডা, রাতে একটু বেশি ঠান্ডা এবং ভোরবেলায় কুয়াশা, যা রাস্তার আলোকে ঝাপসা করে দেয় এবং মানুষের মুখ অচেনা করে দেয়। তারানাথ এই সময়টা পছন্দ করেন, কারণ শীতের কলকাতায় একটা গাম্ভীর্য আছে যা গরমের কলকাতায় নেই। মানুষ একটু কম ছোটাছুটি করে, একটু বেশি ভাবে এবং রাস্তার চায়ের দোকানে বসে গরম চা খেতে খেতে যে কথাবার্তা হয় সেটা অন্যরকম হয়। কিন্তু এই নভেম্বরের সকালে তারানাথ চায়ের দোকানে নেই, বরং বসে আছেন বালিগঞ্জের একটি বড় বাড়ির বসার ঘরে এবং সামনে বসা মানুষটির মুখ দেখে বুঝতে পারছেন এই মানুষ বহুদিন ঘুমাননি। নরেন্দ্র মল্লিক, বয়স 60-এর কাছাকাছি, ব্যবসায়ী হিসেবে কলকাতায় পরিচিত নাম, কিন্তু এই মুহূর্তে সেই ব্যবসায়ীর চেহারা নেই। সামনে বসা একজন বাবা যার ছেলে হারিয়ে গেছে। অভিজিৎ 10 দিন আগে বেরিয়েছিল, নরেন্দ্র মল্লিক বললেন। গলা শান্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু হাত কাঁপছে, চায়ের কাপ ধরতে পারছেন না। বলেছিল বন্ধুদের সাথে যাচ্ছে ট্যাংরায়। কেন ট্যাংরায়? অভিজিৎ চীনা খাবার খুব পছন্দ করত। একটু থামলেন। করে, মানে এখনো করে। নিজেকে সংশোধন করলেন, কারণ ছেলেকে মৃত মেনে নিতে পারছেন না। তারানাথ চুপ করে রইলেন। বন্ধু মানে সুশান্ত রায়। ওরা দুজন একসাথে গিয়েছিল। সুশান্ত ফিরে এসেছে, কিন্তু অভিজিৎ ফেরেনি। সুশান্ত কি বলেছে? নরেন্দ্র মল্লিকের মুখে একটা কষ্ট এলো। সুশান্ত এখন হাসপাতালে। কেন? ফিরে আসার পরদিন সকালে ওর বাবা দেখলেন সুশান্ত ঘরের কোণে বসে আছে, চোখ খোলা, কিন্তু কথা বলছে না। কিছু জিজ্ঞেস করলে শুধু কাঁপছে। নরেন্দ্র মল্লিক বললেন, ডাক্তার বলেছেন তীব্র মানসিক আঘাত। কি দেখেছে বলতে পারছে না। তারানাথ উঠলেন। পুলিশ গেছে, ট্যাংরায় খোঁজ করেছে, কিছু পায়নি। বলেছে ছেলে নিজে চলে গেছে হয়তো। তারানাথ জানালায় গেলেন। বাইরে বালিগঞ্জের রাস্তা, সকালের আলো। আপনি কেন মনে করেন আমি সাহায্য করতে পারবো? নরেন্দ্র মল্লিক বললেন, কারণ আপনার কথা শুনেছি। এমন জিনিস আপনি দেখেছেন যা পুলিশ দেখলে বিশ্বাস করবে না। তারানাথ ঘুরলেন। সুশান্তের সাথে কথা বলতে চাই। হাসপাতালের ছোট্ট ঘরে সুশান্ত রায় বিছানায় বসে আছে। বয়স 22-23, কিন্তু চোখ দেখলে মনে হয় 80 বছরের বুড়ো। সেই চোখে যা দেখা যাচ্ছে তা ভয় নয়, ভয়ের ওপারে যা থাকে, শূন্যতা। তারানাথ পাশে বসলেন। সুশান্ত? সুশান্ত তাকালো। আমি তারানাথ, অভিজিতের বাবা পাঠিয়েছেন। সুশান্তের চোখে কিছু একটা এলো, ভয়, কিন্তু এবার পুরনো ভয় নয়, নতুন ভয়। না,
ফিসফিস করে বলল সুশান্ত, যাবেন না। কোথায় যাব না? ট্যাংরায়। তারানাথ বললেন, কি দেখেছিলে? সুশান্ত কাঁপতে শুরু করল। তারানাথ হাত রাখলেন তার হাতে। বলো। সুশান্ত বলল, ধীরে, ভাঙা ভাঙা। ওরা দুজন গিয়েছিল ট্যাংরায় রাতের খাবার খেতে, একটা চীনা রেস্তোরাঁয়। খাওয়ার পরে একটা বৃদ্ধ চীনা ভদ্রলোক এসে বললেন বিশেষ কিছু দেখাবেন। অভিজিৎ রাজি হল। ভেতরের একটা ঘরে নিয়ে গেলেন। সুশান্ত দরজার কাছে দাঁড়িয়েছিল এবং দেখল। কি দেখলে? সুশান্ত কথা বলতে পারছিল না, শুধু একটা কথা বলল, মানুষ। তারপর আর কিছু বলল না। তারানাথ বুঝলেন এর বেশি এই মুহূর্তে বলাবে না। উঠলেন। ট্যাংরা, কলকাতার পূর্ব দিকে। একসময় এখানে চামড়ার কারখানা ছিল, এখনো আছে কিছু, কিন্তু তার পাশাপাশি আছে কলকাতার চায়না টাউন। এই জায়গায় যারা বাস করেন তারা কলকাতার বাকি মানুষদের থেকে আলাদা। ভাষা আলাদা, খাবার আলাদা, জীবনযাপন আলাদা, এবং কিছু কিছু জিনিস যা বাইরের মানুষ জানে না। তারানাথ বিকেলে ট্যাংরায় এলেন, একা। বিকেলের আলোয় জায়গাটা স্বাভাবিক দেখাচ্ছে। রাস্তায় মানুষ, দোকানে দোকানে চীনা লিখন, চীনা খাবারের গন্ধ, ভাজা রসুনের গন্ধ, আর তার নিচে একটা অন্য গন্ধ। তারানাথ চিনলেন, পুরনো মাংসের গন্ধ। তারানাথ প্রথমে গেলেন একটা পুরনো চীনা মুদিখানায়। ঘরে ঢুকলেন। দোকানদার বয়স্ক চীনা মহিলা। তারানাথ হাসি মুখে বললেন, নমস্কার। মহিলা তাকালেন। সরাসরি প্রশ্ন না করে তারানাথ দোকানে ঘুরলেন, কিছু কিনলেন, তারপর বললেন, এখানে বহুদিন আসছি, চমৎকার জায়গা। মহিলা নরম হলেন। আপনি আগে এসেছেন? হ্যাঁ। তারানাথ বললেন, আসলে আসেননি, কিন্তু মিথ্যা বলা দরকার কখনো কখনো। ভালো লাগে এই জায়গা, কিন্তু শুনলাম কিছু গোলমাল হয়েছে সম্প্রতি। মহিলার মুখ বদলালো। কি গোলমাল? এক তরুণ ছেলে নাকি নিখোঁজ হয়েছে। মহিলা চুপ করে গেলেন। তারানাথ বুঝলেন কিছু জানেন। চিন্তার কিছু নেই, আমি শুধু জানতে চাইছিলাম। মহিলা আরো একটু চুপ করে রইলেন, তারপর ফিসফিস করে বললেন, চেনলির ব্যাপারে জিজ্ঞেস করবেন না। চেনলিকে? মহিলা আর কিছু বললেন না, মুখ ঘুরিয়ে নিলেন। তারানাথ বুঝলেন এখান থেকে আর কিছু পাবেন না। বেরিয়ে এলেন। সন্ধ্যা নামছে। ট্যাংরার গলিগুলো সরু, আলো কম। তারানাথ হাঁটছেন এবং অনুভব করছেন। এই অনুভব অনেক দিনের অভিজ্ঞতার। যখন কোনো জায়গায় অশুভ কিছু থাকে তখন একটা অনুভব হয়। সেটা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু থাকে। চামড়ায় একটা শিরশিরানি, নিঃশ্বাসে একটা অদ্ভুত স্বাদ, এবং মনে একটা সতর্কতা যা নিজে থেকে আসে। তারানাথ সেটা পাচ্ছেন। এই জায়গায় কিছু আছে। একটা সরু গলির মোড়ে তারানাথ থামলেন, কারণ একটি তরুণী দাঁড়িয়ে। চীনা মেয়ে, বয়স 20-র কিছু বেশি, সুন্দর মুখ, কিন্তু মুখে একটা উদ্বেগ আছে। তারানাথকে দেখে এগিয়ে এলো। আপনি কি অভিজিতের কথা জানতে এসেছেন? তারানাথ অবাক হলেন। কিভাবে জানলে? আমি দেখেছিলাম আপনি মুদিখানায় গেছেন এবং জিজ্ঞেস করছেন। তুমি কে? মেইলিং, মেয়েটি বলল। চেনলির নাতনি। তারানাথ সতর্ক হলেন। তাহলে তুমি আমার সাথে কথা বলছো কেন?
মেইলিং একটু থামল। কারণ আমি চাই না আপনি ভুল করুন। কি ভুল? একা ভেতরে যাওয়ার ভুল। তারানাথ বললেন, তোমার দাদা কি করেন? মেইলিংয়ের মুখে একটা কষ্ট এলো। যা করা উচিত নয় তাই করেন। অভিজিৎ কোথায়? মেইলিং তাকালো। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। বেঁচে আছে এখনো। মানে পরে নাও থাকতে পারে। মেইলিং সরাসরি উত্তর দিল না, কিন্তু সেই না বলার মধ্যেই উত্তর ছিল। তারানাথ বললেন, তুমি সাহায্য করবে? মেইলিং বলল, পারবো কিনা জানি না, কিন্তু চাই। কেন চাও? মেয়েটি একটু থামল, তারপর বলল, কারণ এটা ঠিক নয় যা হচ্ছে। তারানাথ বললেন, চেনলির সম্প্রদায় কি বিশ্বাস করে? মেইলিং একটু চারপাশে দেখল, নিচু গলায় বলল, চলুন, রাস্তায় বলা যাবে না। কাছের একটা ছোট চীনা চায়ের দোকানে ঢুকলেন দুজন। কোণের টেবিলে বসলেন। মেইলিং বলতে শুরু করল, চেনলির পরিবার কলকাতায় এসেছে 3 পুরুষ ধরে, কিন্তু তারা মূলত চীনের একটি বিশেষ গোপন সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ের বিশ্বাস প্রাচীন। তারা মনে করে মানুষের মস্তিষ্কে শক্তি থাকে। সাধারণ মানুষের মস্তিষ্কে সাধারণ শক্তি, কিন্তু যে মানুষ সাধনা করেছে তন্ত্র বা অন্য কোনো আধ্যাত্মিক পথে, তার মস্তিষ্কে বিশেষ শক্তি জমা হয় এবং সেই শক্তি খেলে দীর্ঘ জীবন পাওয়া যায়। মস্তিষ্ক খেলে? তারানাথ শান্ত গলায় জিজ্ঞেস করলেন। হ্যাঁ, মেইলিং বলল, জীবন্ত মানুষের। তারানাথ চুপ করে রইলেন। চেনলির বয়স এখন 80-র উপর। মেইলিং বলল, কিন্তু তিনি দেখতে 60-এর মতো। এই বিশ্বাস তার ভেতর এত গভীরে যে। কতজন মানুষ এভাবে মারা গেছে? মেইলিং একটু থামল। আমি জানি না, কিন্তু কলকাতায় আসার পরে অন্তত 7 জন। তারানাথ মনে মনে হিসেব করলেন। এবং এবার অভিজিৎ? না, মেইলিং বলল। তারানাথ অবাক হলেন। না মানে? অভিজিৎ ফাঁদ। তারানাথ থামলেন। মেইলিং বলল, চেনলি অনেকদিন ধরে খুঁজছেন কাউকে, তান্ত্রিক সাধনায় যিনি অনেক দূর গেছেন। এমন মানুষের মস্তিষ্ক নাকি সবচেয়ে শক্তিশালী। এবং আমার কথা তিনি জানেন। হ্যাঁ। তারানাথ একটু হাসলেন। মানে অভিজিৎকে নেওয়া হয়েছে আমাকে টানতে? হ্যাঁ। এবং তুমি আমাকে সতর্ক করতে এসেছ? মেইলিং মাথা নাড়ল। তারানাথ বললেন, তুমি তোমার দাদার বিরুদ্ধে যাচ্ছ। মেইলিং বলল, তিনি আমার দাদা, কিন্তু এটা মানুষের কাজ নয়। তারানাথ চা শেষ করলেন। বেরোনোর আগে বললেন, চেনলির আস্তানা কোথায়? মেইলিং অবাক হল। তারপরও যাবেন? হ্যাঁ। কেন? আমি তো বললাম ফাঁদ। তারানাথ বললেন, ফাঁদ জানলে ফাঁদ এড়ানো যায়, এবং অভিজিৎ এখনো বেঁচে আছে। মেইলিং একটু চুপ করে রইল, তারপর বলল, ট্যাংরার সবচেয়ে পুরনো গলিতে, লাল দরজার বাড়ি, কিন্তু সামনে দিয়ে ঢুকবেন না, পেছনের পথ আছে। পেছনে কিভাবে যাব? মেইলিং একটু ভাবল। আমি দেখাবো। তারানাথ বললেন, আজ রাতে? আজ রাত ঠিক নয়। মেইলিং বলল, আজ রাতে আসর আছে। কিসের আসর? প্রতি পূর্ণিমায়
ওরা আসর করেন। মেইলিং বলল, আজ পূর্ণিমা। তারানাথ আকাশের দিকে তাকালেন। পূর্ণিমার চাঁদ উঠছে। এই আসরে কি? না, মেইলিং বলল, আসরে মস্তিষ্ক নয়, শুধু মন্ত্র এবং আচার। অভিজিৎ কি এই আসরে থাকে? হ্যাঁ। সে কি জানে কি হতে চলেছে? মেইলিং একটু থামল। জানে না। ওকে বলা হয়েছে সে বিশেষ অতিথি। তারানাথ বুঝলেন অভিজিৎ বিপদ বুঝতে পারছে না এবং পরিকল্পনা হচ্ছে নতুন অমাবস্যায়। সপ্তাহ দুয়েক আছে। তারানাথ রাতে ট্যাংরায় রইলেন, একটা ছোট হোটেলে। শুয়ে ভাবলেন এই সম্প্রদায়ের শক্তি কতটা তিনি জানেন না। চেনলি শুধু বিশ্বাসে চলছেন নাকি সত্যিই কোনো তান্ত্রিক শক্তি অর্জন করেছেন সেটা বোঝা দরকার। মেইলিং বলেছে চেনলির বয়স ৮০-র উপর, কিন্তু দেখতে ৬০। এটা শুধু খাওয়ার ফল হতে পারে না, মানে চেনলির নিজস্ব কিছু শক্তি আছে এবং সেই শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তারানাথ মালা বের করলেন, হাতে নিলেন, দানায় দানায় মন্ত্র মনে করলেন। রাত বাড়ল। হোটেলের জানালায় চাঁদের আলো। পূর্ণিমা। তারানাথ উঠলেন, জানালায় দাঁড়ালেন। ট্যাংরার গলিতে এখন মানুষ কম, কিন্তু একটা জিনিস তারানাথ দেখলেন। দূরে একটা বাড়িতে আলো জ্বলছে, লাল আলো, তপ করছে। তারানাথ বুঝলেন পূর্ণিমার আসর শুরু হয়েছে। তারানাথ জামা গায়ে দিলেন, পকেটে মালা, তামার পাত্র। দুজন সরে এলেন গলির শেষে। বিশ্বাস বললেন, এই চেনলি সম্পর্কে কিছু জানেন? তারানাথ বললেন, কিছু। আমি খোঁজ নিয়েছি, বিশ্বাস বললেন। গত ৫ বছরে এই এলাকায় ৭টা নিখোঁজের মামলা আছে। সবই বাইরের মানুষ। সবাই এই এলাকায় এসেছিলেন এবং ফেরেননি। ৭ জন? হ্যাঁ। তারানাথ মনে করলেন মেইলিং বলেছিল ৭ জন। আমাদের হাতে কদিন আছে? বিশ্বাস বললেন, অমাবস্যা কবে? ১২ দিন পরে। তার আগে কিছু করতে হবে। তারানাথ বললেন, হ্যাঁ, কিভাবে? তারানাথ বললেন, আমার একটু সময় দরকার বোঝার জন্য। কি বুঝবেন? চেনলির শক্তি কোথা থেকে আসছে? বিশ্বাস একটু থামলেন। আপনি কি সত্যি বিশ্বাস করেন এই লোকের অলৌকিক শক্তি আছে? তারানাথ বললেন, বিশ্বাস করি না এখনো, কিন্তু আজ রাতে যা অনুভব করলাম তাতে উড়িয়েও দিতে পারছি না। বিশ্বাস চুপ করলেন, তারপর বললেন, আমি পুলিশ, অলৌকিকে বিশ্বাস করি না। তারানাথ বললেন, জানি, কিন্তু আজ রাতে মাথা ঘুরে পড়ে গেছিলেন। বিশ্বাস কিছু বললেন না। রাত গভীর হল। তারানাথ হোটেলে ফিরলেন, শুলেন, কিন্তু ঘুম এলো না। মনে একটা প্রশ্ন, চেনলি তাকে চান। তান্ত্রিক শক্তি সম্পন্ন মানুষের মস্তিষ্ক, এবং তারানাথ সেই ফাঁদে পা দিয়ে এসেছেন। কিন্তু ফাঁদ জেনে আসার মানে হল তারানাথ প্রস্তুত, এবং প্রস্তুত মানুষকে ধরা কঠিন। তারানাথ মালা হাতে নিলেন, দানা টিপলেন, মন্ত্র মনে করলেন এবং ভাবলেন ১২ দিন। এর মধ্যে বুঝতে হবে চেনলির শক্তি এবং ভাবতে হবে কিভাবে লড়বেন, কারণ এবার শত্রু শুধু অলৌকিক নয়, শত্রু মানুষও, এবং মানুষ কখনো কখনো অলৌকিকের চেয়েও বিপজ্জনক। জানালায় চাঁদের আলো, পূর্ণিমার চাঁদ, এবং দূরে সেই লাল আলো।
এখনও দপদপ করছে। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। পরদিন সকালে তারানাথ উঠলেন ভোরে। হোটেলের ছোট্ট জানলায় তখনও কুয়াশা। ট্যাংরার সকাল শুরু হয় ধীরে। রাস্তায় মানুষ কম, দোকান বন্ধ। শুধু কোথাও কোথাও উনুনের ধোঁয়া উঠছে, এবং সেই ধোঁয়ার সাথে চীনা রান্নার গন্ধ। তারানাথ মুখ ধুলেন, চা খেলেন এবং বসলেন ভাবতে। গতকাল রাতে যা অনুভব করেছেন সেটা মাথায় ঘুরছে। সেই মন্ত্রের শব্দ, সেই ধূপের গন্ধ, এবং বাড়িটার সামনে দাঁড়িয়ে যে অনুভব হয়েছিল ভার, যেন বাড়িটার চারদিকে একটা অদৃশ্য দেওয়াল আছে। শুধু পাথরের দেওয়াল নয়, শক্তির দেওয়াল। তারানাথ এই ধরনের দেওয়াল আগে একবার অনুভব করেছিলেন, বহু বছর আগে, গুরুর কাছে। গুরু বলেছিলেন কিছু মানুষ দীর্ঘ সাধনায় এমন একটি শক্তিক্ষেত্র তৈরি করতে পারেন যা তাঁদের রক্ষা করে এবং শত্রুকে দুর্বল করে। চেন লি কি সেরকম কিছু করেছেন? কিন্তু গুরুর সাধনা ছিল মানুষের কল্যাণের জন্য, চেন লির সাধনা মানুষের ক্ষতির জন্য। একই শক্তি, কিন্তু বিপরীত পথে। তারানাথ বুঝলেন এই লড়াই শুধু শারীরিক নয়, শক্তির লড়াই। সকাল 9টায় মেইলিং এলো, হোটেলের নিচে দাঁড়িয়ে। তারানাথ নামলেন। মেইলিং বলল, রাতে কিছু হয়নি তো? না। ভালো। মেইলিং একটু স্বস্তি পেল। আপনাকে কিছু বলার আছে? বলো। মেইলিং একটু চারপাশে দেখল, তারপর হাঁটতে শুরু করল। তারানাথ পাশে। হাঁটতে হাঁটতে মেইলিং বলল, গতকাল রাতের আসরে একটা সিদ্ধান্ত হয়েছে। কী সিদ্ধান্ত? অমাবস্যার আগেই কাজ করা হবে। তারানাথ থামলেন। কেন? কারণ চেন লি জেনে গেছেন আপনি এসেছেন। তারানাথ বুঝলেন, মুদিখানায় জিজ্ঞেস করা সেই মহিলা হয়তো চেন লির লোক। কবে? 3 দিন পরে। তারানাথ মনে মনে হিসেব করলেন, 12 দিনের জায়গায় 3 দিন, সময় অনেক কম। অভিজিৎ কি এখনো বেঁচে? হ্যাঁ, মেইলিং বলল। কিন্তু 3 দিন পরে বলতে হবে না, তারানাথ বললেন। একটা নির্জন গলিতে দুজন থামলেন। তারানাথ বললেন, চেন লির শক্তি কোথা থেকে আসে? মেইলিং একটু থামল। দাদা বহু বছর সাধনা করেছেন চীনের একটি প্রাচীন পদ্ধতিতে। কী পদ্ধতি? শক্তি সংগ্রহ। মেইলিং বলল, যাদের মস্তিষ্ক খাওয়া হয় তাদের শক্তি দাদার মধ্যে জমা হতে থাকে, এই শক্তি বাড়তে থাকে। তারানাথ বুঝলেন, মানে চেন লি প্রতিবার মস্তিষ্ক খেয়ে শুধু দীর্ঘ জীবন পান না, শক্তিও সঞ্চয় করেন, এবং সেই শক্তি দিয়ে রক্ষা কবচ তৈরি করেন। কিন্তু এবার তান্ত্রিকের মস্তিষ্ক চাই কেন? কারণ দাদার বয়স বাড়ছে। মেইলিং বলল, সাধারণ মানুষের শক্তি আর কাজ করছে না। তান্ত্রিক শক্তিসম্পন্ন মানুষের মস্তিষ্ক থেকে এমন শক্তি পাওয়া যাবে যা আরও 50 বছর দিবে। তারানাথ বললেন, 7 জনের পরে আমি? হ্যাঁ। তারানাথ একটু চুপ করলেন, তারপর বললেন, চেন লির দুর্বলতা কোথায়? মেইলিং অবাক হল। দুর্বলতা? প্রতিটি শক্তিশালী মানুষের একটা দুর্বলতা থাকে। মেইলিং ভাবল, তারপর বলল, দাদার শক্তি জমা থাকে একটা জায়গায়। কোথায়? একটা প্রাচীন পাত্রে, মাটির পাত্র, চীনের মাটি থেকে আনা।
এই পাত্রে সব সংগৃহীত শক্তি থাকে। পাত্র ছাড়া দাদা সাধারণ বৃদ্ধ মাত্র। তারানাথ মাথা নাড়লেন। পাত্রটা কোথায়? আস্তানার সবচেয়ে গভীর ঘরে। দেখানো সম্ভব? মেইলিং একটু থামল। আজ রাতে। সন্ধ্যায় তারানাথ ইন্সপেক্টর বিশ্বাসের সাথে দেখা করলেন একটা চায়ের দোকানে। বিশ্বাস বললেন, খবর পেয়েছি, সময় এগিয়ে এসেছে। হ্যাঁ, তাহলে আজ রাতেই ঢুকতে হবে। তারানাথ বললেন, হ্যাঁ। বিশ্বাস বললেন, আমি লোক আনব। তারানাথ বললেন, না। কেন? কারণ বেশি লেশি লোক মানে বেশি শব্দ, এবং চেনলি জেনে যাবেন। অভিজিতের বিপদ হবে। বিশ্বাস একটু রাগ করলেন। আমি একা গিয়ে কি করব? তারানাথ বললেন, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বাইরে থাকবেন, সামনের দিকে। যদি আমি ভেতর থেকে বেরোতে না পারি, তাহলে আপনি সামনের দরজায় শোরগোল করবেন, মানুষ জড়ো করবেন। চেনলি তখন মনোযোগ সরাবেন। বিশ্বাস বললেন, আর আপনি সেই সুযোগে পেছন দিয়ে বেরোবেন। হ্যাঁ। বিশ্বাস একটু ভাবলেন। এই পরিকল্পনায় অনেক ফাঁক আছে। তারানাথ বললেন, জানি, কিন্তু এর চেয়ে ভালো পরিকল্পনা আমার কাছে নেই। বিশ্বাস চুপ করলেন, তারপর বললেন, ঠিক আছে। রাত 10টায় মেইলিং এলো। তারানাথ প্রস্তুত, মালা গলায়, বিভূতি পকেটে, তামার পাত্র, তামার ঘণ্টা এবং আরেকটি জিনিস, একটা ছোট তামার পেরেক। গুরু দিয়েছিলেন, বলেছিলেন, এই পেরেক কোনো শক্তিপাত্রে ঠোকা হলে পাত্রের শক্তি বন্ধ হয়ে যায়। তারানাথ সেটা পকেটে রাখলেন। মেইলিং বলল, প্রস্তুত? হ্যাঁ। একটা কথা বলো। ভেতরে গিয়ে দাদার সাথে কথা বলবেন না। মেইলিং বলল, দাদা কথা বলেন, এবং সেই কথায় একটা শক্তি আছে। মানুষ বিভ্রান্ত হয়ে যায়। মানে সম্মোহন? অনেকটা। মেইলিং বলল, কিন্তু শুধু শব্দ নয়, দৃষ্টিও। চোখে তাকাবেন না। হ্যাঁ। তারানাথ মাথায় রাখলেন। রাতের ট্যাংরা, গলি নির্জন। মেইলিং এগিয়ে যাচ্ছে সামনে, তারানাথ পেছনে। লাল দরজার বাড়িটার পাশ দিয়ে গেলেন, তারপর পেছনের গলিতে ঢুকলেন। এই গলি আরও সরু, দেওয়াল দুপাশে, মাথায় লাগছে প্রায়। গন্ধ আসছে, পুরনো মাটির গন্ধ এবং সেই তীক্ষ্ণ ধূপের গন্ধ। তারানাথ নাকে কাপড় চাপলেন। মেইলিং একটা দেওয়ালের কাছে থামল। দেওয়ালে একটা ছোট্ট দরজা, কাঠের, পুরনো। এটা? তারানাথ ফিসফিস করলেন। হ্যাঁ। মেইলিং বলল, পুরনো রান্নাঘরের দরজা, কেউ এটা ব্যবহার করে না। তালা? মেইলিং পকেট থেকে একটা চাবি বের করল। আমার কাছে আছে। তালা খুলল, দরজা খুলল। ভেতর থেকে অন্ধকার বেরিয়ে এলো এবং গন্ধ, পুরনো, ভেজা, এবং আরেকটা গন্ধ, মানুষের গন্ধ, আটকে থাকা মানুষের। তারানাথ ভেতরে ঢুকলেন, মেইলিং পেছনে। অন্ধকার। তারানাথ পকেটে একটা ছোট মোমবাতি ছিল, জ্বাললেন। আলো হলো। পুরনো রান্নাঘর, বহুদিন ব্যবহার হয়নি। ধুলো, ভাঙা জিনিসপত্র, মাকড়সার জাল। তারানাথ এগোলেন। মেইলিং বলল, সামনে একটা দরজা, সেটা দিয়ে ভেতরে যাবেন। তুমি? আমি এখানে থাকব। মেইলিং বলল,
আমি গেলে দাদা চিনবেন। তারানাথ মাথা নাড়লেন, একা এগোলেন। রান্নাঘরের দরজা দিয়ে একটা করিডোরে এলেন। করিডোর লম্বা, দুপাশে ঘর, সব বন্ধ। তারানাথ হাঁটলেন, মোমবাতির আলোয় দেওয়ালে ছায়া। করিডোরের শেষে একটা বড় দরজা এবং সেই দরজার ফাঁক দিয়ে লাল আলো। তারানাথ কাছে গেলেন, দরজায় কান রাখলেন। ভেতরে মন্ত্র এবং একটা কণ্ঠস্বর, বাংলায়, তরুণ কণ্ঠ। অভিজিৎ। আমি কতদিন থাকবো এখানে? উত্তর এলো, বৃদ্ধের কণ্ঠ। আরও কিছুদিন, তারপর বাড়ি যাবে। তারানাথ বুঝলেন, অভিজিৎ এখনো জানে না, ভাবছে অতিথি। তারানাথ সেই ঘরে ঢুকলেন না, পাশের ঘরগুলো দেখলেন। একটা ঘরের দরজা একটু খোলা, উকি দিলেন। ছোট ঘর, মাটিতে মাদুর, এবং মাদুরে একজন মানুষ শুয়ে, যুবক, চোখ বন্ধ। তারানাথ ঢুকলেন, কাছে গেলেন, মুখ দেখলেন। অভিজিৎ ঘুমাচ্ছে, কিন্তু ঘুম স্বাভাবিক নয়, গভীর, অস্বাভাবিক গভীর। সেই ধূপের প্রভাব। তারানাথ নাড়ি দেখলেন, আছে, স্বাভাবিক। তারানাথ হাঁপ ছাড়লেন, বেঁচে আছে এখনো। কিন্তু 3 দিন পরে যদি বের না করা যায়। তারানাথ উঠলেন, আরেকটু দেখা দরকার, বিশেষত সেই পাত্র। করিডোরে ফিরলেন, আরও এগোলেন। করিডোরের একদম শেষে একটা সিঁড়ি, নিচে যাচ্ছে। তারানাথ নামলেন, সিঁড়ি বেয়ে নিচে। অন্ধকার বাড়ছে, মোমবাতির আলো ছোট হয়ে আসছে। নিচে একটা ছোট ঘর। তারানাথ ঢুকলেন এবং থামলেন। ঘরের মাঝখানে একটা পাথরের বেদি, এবং সেই বেদির উপর একটা পাত্র, মাটির পাত্র, ছোট কিন্তু পুরনো, অনেক পুরনো। পাত্রের গায়ে চীনা লিখন, এবং সেই পাত্রের চারপাশে একটা আভা, সামান্য কিন্তু আছে। তারানাথ কাছে গেলেন, হাত বাড়ালেন পকেটে, তামার পেরেক বের করলেন, পাত্রের কাছে ধরলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছনে একটা শব্দ হলো। তারানাথ ঘুরলেন, ঘরের দরজায় একজন বৃদ্ধ, 80 বছর বয়স, কিন্তু দাঁড়ানোর ভঙ্গি 60 বছরের মানুষের মতো। সাদা চুল, সাদা দাড়ি, চোখ দুটো কালো, গভীর, এবং সেই চোখে একটা আলো। তারানাথ মনে পড়ল মেইলিংয়ের কথা। চোখে তাকাবেন না। তারানাথ দৃষ্টি নামালেন, বৃদ্ধের পায়ের দিকে তাকালেন। মিস্টার তারানাথ, বৃদ্ধ বলল বাংলায়, উচ্চারণে চীনা টান, কিন্তু স্পষ্ট। আপনি আসবেন জানতাম, এত তাড়াতাড়ি আসবেন ভাবিনি। তারানাথ কিছু বললেন না। তামার পেরেক, বৃদ্ধ বলল, কাজ হবে না, ওটা রাখুন। তারানাথ পেরেকক হাতেই রাখলেন। বৃদ্ধ একটু হাসল। আমি চেন লি। তারানাথ বললেন কিছু নয়। চেন লি ঘরে ঢুকলেন, ধীরে, কিন্তু প্রতিটি পদক্ষেপে একটা শক্তি আছে। তারানাথ অনুভব করলেন। আপনি জানেন কেন আপনাকে চাই? চেন লি বললেন। তারানাথ পাত্রের দিকে আরেকটু সরলেন। চেন লি বললেন, পাত্র স্পর্শ করলে আপনার হাত চলে যাবে। তারানাথ থামলেন। সত্যি নাকি ভয় দেখাচ্ছেন? এই ঘরে আসার আগে আমি অনেক কিছু জেনে এসেছি।
তারানাথ বললেন, জানি। চেনলি বললেন, মেইলিং বলেছে। তারানাথ একটু সতর্ক হলেন। মেইলিং আপনার লোক? নাতনি, চেনলি বললেন। রক্তের টান শেষ পর্যন্ত রক্তের দিকেই যায়। তারানাথের বুকে একটা ধাক্কা লাগল। মেইলিং বিশ্বাসঘাতক, নাকি চেনলি মিথ্যা বলছেন? আপনার চোখে দেখছি দ্বিধা, চেনলি বললেন। মেইলিং কি সত্যি বলেছে না মিথ্যা, সেটা নিয়ে ভাবছেন। তারানাথ কিছু বললেন না। মেইলিং আমার নির্দেশেই আপনাকে এখানে এনেছে, চেনলি বললেন। তাহলে পেছনের দরজার চাবি? আমি দিয়েছিলাম। তারানাথ বুঝলেন সব পরিকল্পনা। মেইলিং তারানাথকে এনেছে, সমস্ত সতর্কতা, সমস্ত তথ্য, সব চেনলির পরিকল্পনার অংশ। তারানাথকে এই ঘরে আনার পরিকল্পনা। তারানাথ পেরেক হাতে শক্ত করলেন। চেনলি বললেন, পেরেক ছুঁড়লে কাজ হবে না। আমার পাত্রে বিশেষ সুরক্ষা আছে। জানি না, তারানাথ বললেন, কিন্তু চেষ্টা করতে পারি। চেনলি আরেকটু কাছে এলেন। আপনি বুদ্ধিমান মানুষ, তারানাথ। আমি অনেক কিছু পড়েছি আপনার সম্পর্কে। কলকাতায় আপনার নাম আছে। অনেক বিপদ থেকে মানুষকে বাঁচিয়েছেন। তারানাথ চুপ। আপনাকে আমি প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? চেনলি বললেন, অভিজিৎকে ছেড়ে দেব। আপনি স্বেচ্ছায় আমাকে দেবেন যা চাই। আমার মস্তিষ্ক? হ্যাঁ। তারানাথ একটু হাসলেন। আপনি কি সত্যিই মনে করেন এই প্রস্তাবে আমি রাজি হব? অনেকে হয়েছে। সেই 7 জন? চেনলি চুপ। তারা কি স্বেচ্ছায় রাজি হয়েছিল? ধূপের সাহায্যে, চেনলি বললেন। এই ঘরে ধূপ জ্বলছে। আপনি টের পাচ্ছেন না, কারণ আমি ধীরে ধীরে জ্বালিয়েছি। কিন্তু এতক্ষণে কিছুটা প্রভাব পড়েছে। তারানাথ নিজেকে পরীক্ষা করলেন। মাথা কি একটু ঘুরছে? হয়তো সামান্য। তারানাথ মন শক্ত করলেন, মালায় হাত দিলেন, মন্ত্র মনে মনে পড়লেন। চেনলি বললেন, মন্ত্র পড়ছেন? ভালো, কিন্তু এই ঘরে আপনার মন্ত্র কাজ করবে না। কেন? কারণ এই ঘরে আমার শক্তিক্ষেত্র আছে। এখানে বাইরের মন্ত্র প্রবেশ করতে পারে না। তারানাথ বুঝলেন, এই ঘর সুরক্ষিত। মালা এখানে কাজ করবে না। বিভূতি হয়তো করবে, কিন্তু আগে পরিস্থিতি বুঝতে হবে। তারানাথ বললেন, অভিজিৎকে আমি এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না। তাহলে আলোচনা অর্থহীন। চেনলি বললেন, আলোচনা এখনো হয়নি, শুধু পরিচয় হয়েছে। এবং চেনলি হাত তুললেন। তারানাথের পা স্থির হয়ে গেল, নড়াতে পারছেন না। তারানাথ বুঝলেন, এটা শক্তির বন্ধন, শারীরিক নয়, মানসিক। চেনলির শক্তিক্ষেত্র তারানাথকে ধরে ফেলেছে। পা নড়ছে না, হাত নড়ছে। মালায় হাত দিলেন, কিন্তু মন্ত্র আসছে না। ধূপের প্রভাব বাড়ছে, মাথা ঘুরছে। চেনলি বললেন, দেখুন, আপনাকে জোর করতে চাই না, কিন্তু প্রয়োজনে করব। তারানাথ মনকে শক্ত করলেন। গুরু বলেছিলেন, ভয় আছে, কিন্তু ভয় আমি নই। মাথা ঘুরছে, পা আটকে আছে, কিন্তু মন আটকে নেই। তারানাথ গভীর শ্বাস নিলেন। ধূপের গন্ধ ঢুকল, কিন্তু এবার তারানাথ মন দিয়ে ঠেলে দিলেন, মন্ত্রের শক্তি দিয়ে। একটা পরিবর্তন হলো।
সামান্য। তারানাথের মাথা একটু পরিষ্কার হলো। পা এখনো আটকে, কিন্তু হাত মুক্ত। তারানাথ পেরেক হাতে নিলেন। চেনলি দেখলেন। বললাম তো কাজ হবে না। তারানাথ বললেন, দেখা যাক, এবং পাত্রের দিকে পেরেক ছুড়লেন। পেরেক পাত্রের কাছে গেল এবং থামল। মাঝপথে, শূন্যে। তারপর ফিরে এলো। তারানাথের বুকে লাগলো ব্যথা, তীব্র। তারানাথ হোঁচট খেলেন। চেনলি বললেন, বললাম তো। তারানাথ দেওয়ালে ঠেকলেন। পেরেক মেঝেতে পড়ল। তারানাথের বুকে হাত, ব্যথা, কিন্তু হাড় ভাঙেনি, শুধু ধাক্কা। চেনলি এগিয়ে এলেন। এখন আপনাকে একটু বিশ্রাম নিতে হবে, 3 দিন পরে কাজ হবে। তারানাথ বললেন, আমাকে আটকে রাখবেন? হ্যাঁ। এবং অভিজিৎ? সেও থাকবে। তারানাথ বললেন, আপনি জানেন আমার সাথে পুলিশ আছে বাইরে? চেনলি একটু থামলেন, তারপর বললেন, ইন্সপেক্টর বিশ্বাস? হ্যাঁ, জানি। তিনি আমাকে না দেখলে শোরগোল করবেন। করুক, চেনলি বললেন। এই এলাকায় পুলিশ ঢুকলে তারা শুধু দেওয়াল দেখবে, কিছু খুঁজে পাবে না। তারানাথ বুঝলেন, শক্তিক্ষেত্র। বাইরের মানুষের চোখে ফাঁকা বাড়ি, ভেতরে যা আছে তা দেখা যাবে না। চেনলির সুরক্ষা শুধু শারীরিক নয়, ইন্দ্রিয়কেও প্রভাবিত করে। চেনলি দরজার দিকে গেলেন। আমার লোকেরা আপনাকে একটা ঘরে নিয়ে যাবে। তারানাথ বললেন, এক মুহূর্ত। চেনলি থামলেন। মেইলিং কি সত্যি আপনার নির্দেশে আমাকে এনেছে? চেনলি ঘুরলেন, মুখে একটা অদ্ভুত হাসি। নাতনি, শুধু বললেন এবং পেরিয়ে গেলেন। দুজন লোক ঢুকল। চীনা যুবক, শক্ত চেহারা। তারানাথকে ধরল। তারানাথ বাধা দিলেন না। এই মুহূর্তে বাধা দেওয়া বোকামি। শক্তি বাঁচাতে হবে। 3 দিন আছে। একটা ছোট ঘরে বন্দী হলেন তারানাথ। দরজা বন্ধ, বাইরে পাহারা। ঘরে একটা মোমবাতি, মাটিতে মাদুর। তারানাথ বসলেন, ভাবলেন, মেইলিং সত্যি না মিথ্যা? চেনলি বলেছেন মেইলিং তার নির্দেশে কাজ করেছে, কিন্তু চেনলি মিথ্যাও বলতে পারেন। যদি মেইলিং সত্যিই সাহায্য করতে চেয়ে থাকে, তাহলে সে জানে তারানাথ ধরা পড়েছেন এবং হয়তো কিছু করার চেষ্টা করবে। আর যদি সে চেনলির লোক হয়, তাহলে কোনো সাহায্য আসবে না। দুটো সম্ভাবনা, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। রাত গভীর হল। তারানাথ মালায় হাত দিলেন। এই ঘরেও ধূপের গন্ধ আছে, কিন্তু কম। মন্ত্র পড়লেন, ধীরে, মনে মনে, এবং অনুভব করলেন এই ঘরে শক্তিক্ষেত্র আছে, কিন্তু দুর্বল। চেনলির মূল শক্তি সেই নিচের ঘরে, পাত্রে। এই ঘরে শুধু ছায়া। মানে, এখানে মন্ত্র একটু কাজ করবে। তারানাথ মন্ত্র জোরালো করলেন, ধীরে ধীরে। মাথা পরিষ্কার হলো, ধূপের প্রভাব কমল। তারানাথ চোখ খুললেন এবং দেখলেন ঘরের দেওয়ালের একটা জায়গায় একটা রেখা, ছোট কিন্তু আছে। কাঠের দেওয়ালের একটা জায়গায় ফাঁক। তারানাথ কাছে গেলেন, সেই ফাঁকে চোখ রাখলেন। পাশের ঘর, এবং সেই ঘরে অভিজিৎ বসে,
জেগে আছে, মুখে একটা ভয় এবং চোখে একটা প্রশ্ন, এখানে কেন আছি? তারানাথ ফিসফিস করলেন, অভিজিৎ। ছেলেটি চমকালো, চারদিকে দেখল। তারানাথ আবার বললেন, এখানে, দেওয়ালে। অভিজিৎ দেওয়ালের কাছে এলো, ফাঁক দিয়ে দেখল। কে? তারানাথ, তোমার বাবা পাঠিয়েছেন। অভিজিতের মুখে স্বস্তি, তারপর ভয়। এখান থেকে বেরোনো যাবে? হ্যাঁ, তারানাথ বললেন, কিন্তু এখনই নয়। কখন? তারানাথ বললেন, আমাকে একটু সময় দাও, সব ঠিক হবে। অভিজিৎ বলল, আমাকে মারবে? তারানাথ বললেন, আমি থাকতে না। দেওয়ালের ওপাশে অভিজিৎ চুপ হল। তারানাথ ফিরে বসলেন, মালায় হাত। এখন পরিকল্পনা করতে হবে। 3টা কাজ করতে হবে। 1, পাত্র ভাঙতে হবে। 2, অভিজিৎকে বের করতে হবে। 3, চেনলিকে থামাতে হবে। এবং এই 3টা কাজ করতে হবে 3 দিনের মধ্যে, একা, বন্দি অবস্থায়, শক্তিক্ষেত্রের ভেতরে। তারানাথ একটু হাসলেন। কঠিন, কিন্তু অসম্ভব নয়। এবং কঠিন কাজ তারানাথকে সবসময় একটু বেশি মনোযোগী করে। মোমবাতির আলোয় ঘরের দেওয়ালে ছায়া, বাইরে ট্যাংরার রাত, এবং তারানাথের মাথায় একটা পরিকল্পনা তৈরি হতে শুরু করল, ধীরে কিন্তু নিশ্চিত। প্রথম দিন কাটল। তারানাথ বন্দি ঘরে বসে থাকলেন। খাবার এলো, চীনা খাবার, ভাত, সবজি। তারানাথ খেলেন না, কারণ খাবারে ধূপের গন্ধ আছে, সেই তীক্ষ্ণ গন্ধ, মাথা ঘোলা করার ধূপ। তারানাথ খাবার সরিয়ে রাখলেন। পকেটে যা ছিল, চিনির দানা কয়েকটা এবং শুকনো আমলকি, সেটাই খেলেন। দিনের আলোয় ঘরটা একটু স্পষ্ট দেখা গেল। 4 দেওয়াল, কাঠের, মেঝে মাটির, একটা ছোট জানলা উঁচুতে, বাইরের আলো আসছে। তারানাথ উঠলেন, জানলার কাছে গেলেন, উকি দিলেন। বাইরে একটা সরু গলি, এবং সেই গলিতে একটা মানুষ, পাহারাদার, চীনা যুবক, বসে আছে। তারানাথ জানলা থেকে সরলেন। জানলা দিয়ে বেরোনো সম্ভব নয়, সরু, এবং বাইরে পাহারা। দরজা দিয়েও নয়, পাহারা আছে। তাহলে তারানাথ আবার সেই দেওয়ালের ফাঁকে গেলেন। অভিজিতের ঘর। ফাঁক দিয়ে দেখলেন অভিজিৎ মাদুরে বসে, জেগে। তারানাথ ডাকলেন, অভিজিৎ। ছেলেটি এলো। কাল রাতের পরে আর ঘুম হয়নি, অভিজিৎ বলল। স্বাভাবিক, এরা আমাকে কি করবে? তারানাথ সত্যি বললেন না। তোমার বাবা অপেক্ষা করছেন, আমরা বেরোব। কিভাবে? তারানাথ বললেন, তোমার ঘরের দেওয়াল দেখো, কোনো ফাঁক আছে? অভিজিৎ উঠল, ঘরটা দেখল। একটা জায়গায় কাঠ একটু নরম। কোথায়? পেছনের দেওয়ালে, নিচের দিকে। তারানাথ বললেন, ওখানে হাত দিও না এখন, পরে বলবো। কখন? সময় হলে। দ্বিতীয় দিন। তারানাথ সারাদিন মালায় হাত দিয়ে বসে থাকলেন। মন্ত্র, ধীরে, গভীরে। এই ঘরের শক্তিক্ষেত্র দুর্বল। তারানাথের মন্ত্র সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে। প্রতিটি মন্ত্রে একটু একটু করে ক্ষেত্র সরছে, যেন শক্ত মাটিতে জল ঢাললে প্রথমে মাটি না সরলেও ক্রমে ক্রমে নরম হয়। তারানাথ ধৈর্য রাখলেন। এই ধৈর্য সাধনার,
বছরের পর বছর শিখেছেন। দ্বিতীয় দিন রাতে একটা ঘটনা হলো। ঘরের দরজায় একটা শব্দ। তারানাথ সতর্ক হলেন। দরজা খুলল এবং ঢুকল মেইলিং। তারানাথ তাকালেন। মেইলিং চুপ করে দাঁড়িয়ে, মুখে একটা কষ্ট। তারানাথ বললেন, তুমি? হ্যাঁ, চেনলি বলেছেন তুমি তার নির্দেশে আমাকে এনেছ। মেইলিং একটু থামল। দাদা মিথ্যা বলেছেন। তারানাথ বললেন, কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করতে হবে না, মেইলিং বলল। কিন্তু শুনুন। তারানাথ চুপ করলেন। মেইলিং বলল, চেনলি জানতেন তারানাথ আসবেন, কিন্তু কবে আসবেন জানতেন না। মেইলিং তারানাথকে আগে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু চেনলি মেইলিংকে নজরে রাখছিলেন। তারানাথ হোটেলে উঠেছেন জানার পর মেইলিং সুযোগ বুঝে বের হয়েছিল। তুমি আমাকে সত্যিই সাহায্য করতে চেয়েছিলে? হ্যাঁ, কিন্তু তুমি পেছনের দরজার চাবি দিয়েছিলে। সেটা তো চেনলির পরিকল্পনায় সাহায্য করা। মেইলিং বলল, চাবি আমি নিজে বানিয়েছিলাম, দাদা জানতেন না। তারানাথ একটু থামলেন। তাহলে চেনলি মিথ্যা বলেছেন? চেনলি মিথ্যা বলেছেন কেন? কারণ দাদা চান আপনি একা অনুভব করুন, কেউ সাহায্য করছে না, মন ভেঙে যাক। তারানাথ বুঝলেন, মানসিক আঘাত, শারীরিক বন্ধনের সাথে মানসিক একাকিত্ব এবং ধূপের প্রভাব, তিনটে মিলিয়ে মানুষকে ভাঙতে সময় লাগে না। তুমি এখন এখানে এসেছো কেন? মেইলিং বলল, কারণ আজ রাতে সুযোগ আছে। কিসের? দাদা আজ রাতে প্রার্থনায় থাকবেন 3 ঘন্টা। সেই সময়ে তার মনোযোগ অন্যদিকে, পাহারাদার কমবে। তারানাথ উঠলেন। অভিজিৎ? ওকেও নেওয়া যাবে? পাত্র? মেইলিং থামল। পাত্র ভাঙা কঠিন, জানি, কিন্তু না ভাঙলে চেনলি থামবে না। মেইলিং একটু ভাবল। আমার কাছে একটা জিনিস আছে। কি? পকেট থেকে বের করল একটা ছোট পাথর, কালো। এটা কি? চেনলি অনেক বছর আগে চীন থেকে এনেছিলেন। মেইলিং বলল, এই পাথর দিয়ে পাত্র স্পর্শ করলে পাত্রের সুরক্ষা ভেঙে যায়। তারানাথ পাথর নিলেন, হাতে নিয়ে অনুভব করলেন একটা ঠান্ডা, এবং সেই ঠান্ডার মধ্যে একটা শক্তি, প্রাচীন। এটা তুমি কোথায় পেলে? দাদার পুরনো বাক্সে ছিল, আমি সরিয়ে রেখেছিলাম। তারানাথ পাথর পকেটে রাখলেন। তামার পেরেকও। দুটো মিলিয়ে হয়তো কাজ হবে। পরিকল্পনা হলো। মেইলিং প্রথমে অভিজিতের দরজা খুলবে, তারপর তারানাথের। তারানাথ নিচে যাবেন, পাত্র ভাঙবেন এবং বেরোবেন পেছনের দরজা দিয়ে। চেনলি টের পাবেন? পাত্র ভাঙলে পাবেন, মেইলিং বলল। তখন আসবেন, কিন্তু পাত্র ভাঙা হলে তার শক্তি কমবে। কতটা কমবে জানি না। তারানাথ বললেন, মানে লড়াই হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। মেইলিং বলল, আরেকটা কথা। বলো। বাইরে ইন্সপেক্টর বিশ্বাস আছেন, আজ রাতেও। তারানাথ বললেন, তুমি দেখেছে? হ্যাঁ, প্রতি রাতে আসেন, সামনের গলিতে থাকেন। তারানাথ মনে মনে ইন্সপেক্টর বিশ্বাসকে ধন্যবাদ দিলেন। তাকে সংকেত দেওয়া যাবে? মেইলিং বলল, একটা উপায় আছে। ছাদে উঠলে পাশের বাড়ির ছাদ দেখা যায়, সেখান থেকে সামনের গলিতে আলো দেখানো যায়।
কিন্তু ছাদে যাওয়া? আমি যাব, মেইলিং বলল। তারানাথ বললেন, বিপদ জানি। রাত 11টায় শুরু হলো। মেইলিং আগে গেল। অভিজিতের ঘর খুলল। অভিজিৎ বেরোল। মুখে একটা প্রশ্ন, কিন্তু কথা বলল না। মেইলিং ইশারায় চুপ করতে বলল। তারপর তারানাথের ঘর। তারানাথ বেরোলেন। করিডোরে 3 জন। মেইলিং বলল ফিসফিস করে, অভিজিৎ, এই করিডোরের শেষে বাঁ দিকে যাবে। সেখানে একটা ছোট দরজা। বাইরে বেরিয়ে সামনের গলিতে যাবে। ইন্সপেক্টর বিশ্বাস থাকবেন। অভিজিৎ মাথা নাড়ল। মেইলিং বলল, আমি ছাদে যাচ্ছি আলো দেখাতে। তারানাথবাবু, আপনি নিচে। তারানাথ বললেন, সাবধানে। মেইলিং চলে গেল। অভিজিৎ করিডোর ধরে পা দিকে, তারানাথ সিঁড়ির দিকে। নিচে নামলেন। অন্ধকার। মোমবাতি নেই। পকেটে ছোট টর্চ ছিল। চাললেন। সিঁড়ি বেয়ে নামলেন। সেই ঘর। পাথরের বেদি। পাত্র। তারানাথ দরজায় থামলেন। এবার ঘরে ঢুকলেন। পাত্রের কাছে গেলেন। পকেট থেকে কালো পাথর বের করলেন এবং তামার পেরেক। দুটো হাতে নিলেন। পাত্রের দিকে এগোলেন। পাত্রের কাছে আসতে সেই ঠান্ডা অনুভব হলো, কিন্তু এবার আরো তীব্র, যেন পাত্র জানছে কেউ আসছে। তারানাথ মালায় হাত দিলেন। মন্ত্র শুরু করলেন ধীরে, এবং কালো পাথর পাত্রের গায়ে স্পর্শ করলেন। একটা শব্দ হলো, তীক্ষ্ণ, যেন কাঁচ ভাঙল। পাত্রের গায়ে একটা রেখা, ফাটল। তারানাথ পেরেক তুললেন এবং সেই পাটলে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু পাত্র থেকে একটা ঝলক এলো, আলোর মতো, কিন্তু আলো নয়, শক্তির ঝলক। তারানাথ পেছনে সরলেন। হাত চলছে। পেরেক পড়ে গেল। তারানাথ হাত দেখলেন, লাল, পুড়েছে, কিন্তু বেশি নয়। তারানাথ আবার এগোলেন। এবার মালা বের করলেন। পাত্রের উপরে ধরলেন এবং মন্ত্র পড়লেন জোরে। মন্ত্র এবার কাজ করল। এই ঘরে চেনলির শক্তি ক্ষেত্র ছিল, কিন্তু মেইলিংয়ের কালো পাথর সেই ক্ষেত্র একটু দুর্বল করেছে, এবং তারানাথের মন্ত্র সেই দুর্বলতায় ঢুকছে। পাত্রের ফাটল বাড়ছে, একটু একটু। তারানাথ মন্ত্র থামালেন না। ঘাম হচ্ছে, শীতের রাতেও ঘাম। পাত্র থেকে একটা শব্দ, গভীর, যেন ভেতর থেকে। ফাটল আরো বাড়ল, এবং তখন পেছনে শব্দ হলো। তারানাথ ঘুরলেন। দরজায় চেনলি, সাদা পোশাক, হাতে একটা প্রদীপ, চোখে রাগ। তুমি, চেনলি বললেন। তারানাথ পাত্র এবং চেনলির মাঝখানে দাঁড়ালেন। পাত্র ভাঙবে না, চেনলি বললেন। ভাঙব। চেনলি বললেন, কিভাবে? তুমি বন্দী, দুর্বল, ধূপে আধমোড়া। তারানাথ বললেন, আজ ধূপের খাবার খাইনি এবং 2 দিন মন্ত্র করেছি। আমি সেরকম দুর্বল নই। চেনলির মুখে একটা পরিবর্তন, রাগের সাথে সামান্য বিস্ময়। মেইলিং বললেন। তারানাথ চুপ। মেইলিং আমার বিরুদ্ধে গেছে। চেনলি বললেন, রক্তের টান রক্তের দিকে যায় বলেছিলাম, ভুল ছিলাম। তারানাথ বললেন, মেইলিং ঠিক কাজ করেছে। তুমি কি জানো তার কি হবে? তারানাথের বুকে একটা ধাক্কা, কিন্তু মুখে প্রকাশ করলেন না। মেইলিং নিরাপদ। তুমি কি নিশ্চিত?
চেনলি ঘরে ঢুকলেন, হাত তুললেন। তারানাথ অনুভব করলেন সেই চাপ, মানসিক চাপ। পা আটকে যাচ্ছে, কিন্তু এবার তারানাথ প্রস্তুত। মালা হাতে, মন্ত্র। চাপ ঠেলে দিলেন। চেনলি একটু থামলেন, অবাক। শক্তি বেড়েছে তোমার? 2 দিন সাধনা করেছি। চেনলি বললেন, সাধনায় শক্তি বাড়ে, কিন্তু আমার শক্তি সাধনার নয়। জানি, তারানাথ বললেন। 7 জনের। আরও? তারানাথ থামলেন। আরও মানে? চেনলি বললেন, কলকাতায় আসার আগে, চীনে এবং পথে সংখ্যা আরও বেশি। তারানাথের পেটে একটা ঠান্ডা। এতজন মানুষ, এবং এই মানুষটা এখনো বেঁচে এবং এখনো চাইছে। তারানাথ মন শক্ত করলেন। আজ রাতে এখানেই শেষ হবে। চেনলি হাসলেন। তোমার সাহস আছে, কিন্তু সাহস যথেষ্ট নয়। চেনলি 2 হাত তুললেন এবং ঘরে একটা পরিবর্তন হলো। বাতাস ভারী হলো, প্রদীপের আলো ছোট হলো এবং পাত্র থেকে একটা আভা বেরোলো, কালো আভা। সেই আভা ছড়াচ্ছে, ঘর ভরছে। তারানাথ মন্ত্র জোরালো করলেন, মালা হাতে, কিন্তু কালো আভা এগিয়ে আসছে। তারানাথের মন্ত্রের সাথে ধাক্কা লাগছে। একটা অদৃশ্য লড়াই, 2 শক্তি মুখোমুখি। তারানাথ অনুভব করলেন চেনলির শক্তি বেশি, কারণ অনেক মানুষের সংগৃহীত শক্তি। তারানাথের শক্তি নিজের, একা। কিন্তু তারানাথের শক্তি পরিশুদ্ধ, বছরের পর বছরের সাধনা, গুরুর শিক্ষা। এবং সেই পরিশুদ্ধতা একটা সুবিধা দেয়। চেনলির শক্তি বেশি, কিন্তু অপরিশুদ্ধ, মানুষের যন্ত্রণা থেকে সংগৃহীত। সেই যন্ত্রণার একটা অস্থিরতা আছে। তারানাথের মন্ত্র এই অস্থিরতা ধরছে। কালো আভা তারানাথের কাছে এলো। তারানাথ পিছিয়ে গেলেন, দেওয়ালে পিঠ ঠেকল। চেনলি এগিয়ে আসছেন, ধীরে, নিশ্চিত। তোমার শক্তি ভালো, চেনলি বললেন, কিন্তু এতদিন পরে এমন শক্তি পাবো ভাবিনি। সত্যি অনেক কাজের হবে। তারানাথ বললেন, আমার শক্তি নেওয়া এত সহজ নয়। জানি, তাই আগ্রহ বেশি। তারানাথ মালা শক্ত করলেন, গুরুর কথা মনে করলেন। গুরু বলেছিলেন, সবচেয়ে বড় শক্তি ভয় শূন্যতা। ভয় থাকলে শক্তি ভাগ হয়ে যায়। নিজের দিকে কিছু, ভয়ের দিকে কিছু। ভয় না থাকলে সব শক্তি একদিকে। তারানাথ ভয় সরালেন, সম্পূর্ণ, মনের ভেতর থেকে, এবং মন্ত্র বদলালেন। আগে যা পড়ছিলেন সেটা রক্ষার মন্ত্র, এবার আক্রমণের মন্ত্র। গুরু বলেছিলেন, এই মন্ত্র শুধু শেষ উপায়, কারণ এই মন্ত্র পড়লে শরীর দুর্বল হয়, কিন্তু শত্রুর শক্তিতে সরাসরি আঘাত করা যায়। তারানাথ পড়লেন, গভীর, জোরে। ঘরে শব্দ ছড়ালে। চেনলি থামলেন, কালো আভা কাঁপল। চেনলির মুখে প্রথমবার একটা অভিব্যক্তি, অনিশ্চয়তা। এই মন্ত্র, বললেন। তারানাথ থামলেন না। মালা ঘুরছে, মন্ত্র চলছে। কালো আভা আরো কাঁপল। পাত্রে শব্দ হল ফাটল। আগের ফাটল বাড়ছে। চেনলি ঘুরলেন, পাত্রের দিকে তাকালেন এবং দৌড়ালেন। তারানাথ সুযোগ বুঝলেন। চেনলির মনোযোগ পাত্রে। তারানাথ কালো পাথর বের করলেন এবং চেনলির দিকে ছুড়লেন। পাথর চেনলির পিঠে লাগল।
চেনলি থামলেন, খুললেন। চোখে রাগ, তীব্র। তুমরো মি। এবং চেনলি 2 হাত তুলে তারানাথের দিকে শক্তি ছুঁলেন। তারানাথ প্রস্তুত ছিলেন না। শক্তির ঢেউ লাগল। তারানাথ মাটিতে পড়লেন। ব্যথা সারা শরীরে। মালা ছিটকে গেল। তারানাথ উঠতে চাইলেন, পারলেন না। শরীর সাড়া দিচ্ছে না। চেনলি এগিয়ে এলেন ধীরে। এখন বললেন এবং হাঁটু গেড়ে বসলেন তারানাথের পাশে। হাত বাড়ালেন তারানাথের মাথার দিকে। তারানাথ বুঝলেন এখানেই শেষ হবে নাকি। কিন্তু তখন একটা শব্দ হলো উপর থেকে, দৌড়ানোর শব্দ এবং চিৎকার। বাবা! অভিজিতের গলা। না, অভিজিৎ তো বেরিয়ে গেছে। তাহলে? তারানাথ চোখ খুললেন। দরজায় অভিজিৎ এবং তার পেছনে ইন্সপেক্টর বিশ্বাস, হাতে টর্চ, মুখে অবিশ্বাস। কি হচ্ছে এখানে? চেনলি উঠলেন, খুললেন। বিশ্বাসকে দেখলেন এবং চোখ সরু করলেন। বিশ্বাস বললেন, হাত নামান। চেনলি বললেন, তুমি পুলিশ? হ্যাঁ। চেনলি বললেন, পুলিশ এই ঘরে কিছু দেখবে না। বিশ্বাস এগোলেন, আমি দেখছি। চেনলি একটু অবাক হলেন, কারণ শক্তিক্ষেত্র বিশ্বাসের উপর কাজ করেনি। তারানাথ বুঝলেন পাত্রের ফাটলের কারণে শক্তিক্ষেত্র দুর্বল, তাই বিশ্বাস দেখতে পাচ্ছেন। তারানাথ এই সুযোগে উঠলেন ধীরে। শরীর কাঁপছে, কিন্তু উঠলেন। মালা খুঁজলেন মেঝেতে, পেলেন, তুললেন। চেনলি বিশ্বাসের সাথে কথায় ব্যস্ত। তারানাথ পাত্রের দিকে এগোলেন। কালো পাথর, পেরেক, 2 হাতে এবং মন্ত্র। পাত্রের কাছে গেলেন, হাত বাড়ালেন। পাত্র স্পর্শ করলেন। এবার ঝলক এলো না, কারণ কালো পাথর স্পর্শ করেছেন। পাথর সুরক্ষা সরিয়েছে। তারানাথ পেরেক তুললেন, পাত্রের ফাটলে ধরলেন এবং সর্বশক্তিতে আঘাত করলেন। পাত্র ভাঙল, 2 টুকরো, 3 টুকরো, এবং সেই ভাঙার সাথে একটা শব্দ, তীক্ষ্ণ, কানে লাগছে। সবাই কান চাপল এবং একটা আলো, অন্ধকার আলো, পাত্রের ভেতর থেকে বেরিয়ে ছড়িয়ে গেল। চেনলি চিৎকার করলেন, একটা কষ্টের চিৎকার, যন্ত্রণার। ঘুরলেন, ভাঙা পাত্র দেখলেন। মুখ দেখলে বোঝা যাচ্ছে কি হচ্ছে। পাত্রের সাথে যুক্ত ছিলেন। পাত্র ভাঙলে সেই সংযোগ ছিন্ন হল এবং সেই ছিন্ন হওয়ার যন্ত্রণা। চেনলি দেওয়াল ধরলেন, শরীর কাঁপছে। তারানাথ দেখলেন চেনলির বয়স ফিরে আসছে। মুখে ভাঁজ পড়ছে, শরীর পাকছে, যেন 25 বছর একসাথে এসে গেল। কিন্তু চেনলি পড়লেন না, দাঁড়িয়ে রইলেন এবং তারানাথের দিকে ঘুরলেন। চোখে এখনো সেই আলো, কম, কিন্তু আছে। পাত্র ভেঙেছ? বললেন। হ্যাঁ। তারপরও? চেনলি হাত তুললেন। শক্তি কম, কিন্তু আছে। তারানাথ বুঝলেন পাত্র ভাঙা হয়েছে, কিন্তু চেনলির নিজস্ব শক্তি আছে, দীর্ঘ সাধনার শক্তি। সেটা পাত্রে ছিল না। শেষ লড়াই এখনো বাকি। চেনলি হাত তুলেছেন। শক্তি কম, কিন্তু আছে, এবং সেই শক্তিতে এখনো বিপদ আছে। তারানাথ বুঝলেন পাত্র ভাঙা হয়েছে,
সংগৃহীত শক্তি গেছে, কিন্তু চেনলির নিজের শক্তি বাকি। ৮০ বছরের সাধনা, মানুষের ক্ষতির পথে হলেও সাধনা। সেই শক্তি পাত্রে ছিল না, দেহে ছিল, এবং সেই শক্তি দিয়ে চেনলি এখনও লড়তে পারবেন। তারানাথ মালা হাতে নিলেন। শরীর কাঁপছে আগের আঘাতে, পাঁজরে ব্যথা, কিন্তু দাঁড়িয়ে আছেন। বিশ্বাস পাশে এলেন। তারানাথ বাবু, সরে যান। তারানাথ বললেন, কিন্তু সরে যান, অভিজিৎকে নিয়ে বাইরে যান। বিশ্বাস একটু দ্বিধা করলেন, তারপর অভিজিতের হাত ধরলেন। চলো। অভিজিৎ বলল, কিন্তু তারানাথ বাবু। যাও, তারানাথ বললেন। দুজন বেরিয়ে গেলেন। ঘরে এখন দুজন, তারানাথ, চেনলি। চেনলি বললেন, ছেলেটাকে ছেড়ে দিলাম। কেন? কারণ এখন ওর দরকার নেই। চেনলি বললেন, তুমি এখানে, তোমাকেই চাই। তারানাথ বললেন, পাত্র ভেঙেছি, তোমার বেশিরভাগ শক্তি গেছে, তারপরও যা আছে তা যথেষ্ট। আমার মনে হয় না। চেনলি বললেন, দেখা যাক, এবং শক্তি ছুড়লেন। তারানাথ এবার প্রস্তুত ছিলেন। মালা সামনে ধরলেন। মন্ত্র, শক্তি ঠেকল, মালায় লাগল। তারানাথের হাত কাঁপল, কিন্তু পড়লেন না। চেনলি আবার ছুড়লেন, আবার। প্রতিটি আঘাতে তারানাথ পিছিয়ে যাচ্ছেন, কিন্তু মন্ত্র থামছে না। চেনলি থামলেন, শ্বাস নিলেন। তারানাথ দেখলেন চেনলি ক্লান্ত। পাত্র ভাঙার পরে শক্তি খরচ হচ্ছে বেশি, পূরণ হচ্ছে না, কারণ পাত্র নেই। এটাই সুযোগ। তারানাথ এগোলেন, আক্রমণাত্মক, মন্ত্র পড়তে পড়তে। মালা সামনে। বিভূতি পকেট থেকে বের করলেন, মুঠো ভরে নিলেন এবং চেনলির দিকে ছুড়লেন। বিভূতি চেনলির মুখে লাগল। চেনলি কাশলেন, পিছিয়ে গেলেন। তারানাথ আরও এগোলেন। মন্ত্র জোরালো হল। চেনলি দেওয়ালে পিঠ ঠেকলেন। দুহাত তুলে শক্তি তৈরি করার চেষ্টা করলেন, কিন্তু এবার শক্তি কম। বিভূতির প্রভাব, তারানাথের মন্ত্রের চাপ। শক্তি জমছে না, ছিটকে যাচ্ছে। চেনলি বললেন, থামো। তারানাথ থামলেন না। থামো। আবার বললেন, কথা আছে। তারানাথ একটু থামলেন। মন্ত্র থামালেন না, কিন্তু কম করলেন। কি কথা? চেনলি বললেন, তুমি জানো আমি কেন এই পথে গেছি? জানি না, জানতেও চাই না। শোনো, চেনলি বললেন, আমার বয়স যখন ৩০, তখন একটি রোগ হয়েছিল। ডাক্তার বলেছিল আর ৫ বছর বাঁচব। পরিবার ছিল, স্ত্রী, ২ সন্তান। তারানাথ চুপ। একজন বলেছিল এই পথের কথা। প্রথমে রাজি হইনি, কিন্তু মরতে চাইনি পরিবারের জন্য। এবং প্রথম মানুষটাকে মেরে বেঁচে রইলে। হ্যাঁ। চেনলি চুপ করলেন। তারানাথ বললেন, তারপর আসক্তি হয়ে গেল। চেনলি কিছু বললেন না, উত্তর দিলেন না, মানে হ্যাঁ। তারানাথ বললেন, স্ত্রী, সন্তান, তারা কোথায়? চেনলির মুখে একটা ছায়া। মারা গেছে। কবে? অনেক বছর আগে। এবং তুমি এখনো বেঁচে? তারানাথ বললেন, তাদের জন্য বাঁচতে চেয়েছিলে,
কিন্তু তারা চলে গেছে। তুমি কার জন্য বাঁচছ? চেনলি চুপ করলেন। দীর্ঘ নীরবতা। তারপর বললেন, অভ্যাস। তারানাথ বললেন, অভ্যাস ছাড়া যায়। চেনলি বললেন, এত বছর পরে? যে কোনো সময়। ঘরে নীরবতা। চেনলি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। বৃদ্ধ, সত্যিকারের বৃদ্ধ। পাত্র ভাঙার পরে বয়স ফিরে এসেছে। মুখে গভীর ভাঁজ, চুল আরও সাদা, পিঠ বাঁকছে। তারানাথ দেখলেন, এই মুহূর্তে চেনলি বিপজ্জনক নন। শক্তি শেষ, শরীর ক্লান্ত। তারানাথ বললেন, মেইলিং। চেনলি মুখ তুললেন, তোমার নাতনি। জানি। সে তোমার বিরুদ্ধে গেছে। চেনলি চুপ। কিন্তু সে তোমাকে ভালোবাসে। চেনলির চোখে কিছু একটা। সে চায় তুমি এই পথ ছাড়ো। চেনলি বললেন, এত বছর পরে? তারানাথ বললেন, দেরি হয়নি। চেনলি হাসলেন, ক্লান্ত হাসি। তুমি কি আদর্শবাদী নাকি বোকা? তারানাথ বললেন, দুটোই হয়তো। এবং তখন উপর থেকে একটা শব্দ, দৌড়ানো এবং নিচে নামার। মেইলিং ছাদ থেকে ফিরে এসেছে, দরজায় দাঁড়ালো। তারানাথকে দেখল, চেনলিকে দেখল, এবং দাদাকে দেখে মুখে একটা কষ্ট এলো। দাদা? চেনলি নাতনির দিকে তাকালেন। তুমি আমার বিরুদ্ধে গেছ? হ্যাঁ। কেন? মেইলিং বলল, কারণ আপনি ভুল করছিলেন। চেনলি বললেন, 50 বছর ধরে? হ্যাঁ। চেনলি চুপ করলেন। মেইলিং এগিয়ে এলো। আমি ছোট থেকে দেখেছি, প্রতিবার কেউ এই বাড়িতে এলে কিছুদিন পরে চলে যেত। আমি বড় হওয়ার পরে বুঝেছি কেন। চেনলি চোখ নামালেন। তখন থেকে চাইছিলাম বলতে, কিন্তু পারিনি। ভয় পেয়েছিলে? হ্যাঁ, মেইলিং বলল, কিন্তু এবার পারলাম না চুপ করে থাকতে। চেনলি মেয়ের দিকে তাকালেন, দীর্ঘ। তারপর তারানাথের দিকে। তুমি আমাকে মারবে? তারানাথ বললেন, না, কিন্তু যা করেছি সেটার বিচার অন্য জায়গায় হবে। তারানাথ বললেন, এখানে নয়। চেনলি বললেন, পুলিশ? হ্যাঁ। চেনলি একটু থামলেন, তারপর বললেন, ঠিক আছে। তারানাথ অবাক হলেন। রাজি হচ্ছে? চেনলি বললেন, পাত্র নেই, শক্তি নেই, শরীরে এই অবস্থা। একটু থামলেন, এবং মেইলিং দাদার পাশে গেল, হাত ধরল। চেনলি নাতনির হাত ধরলেন অনেকক্ষণ। তারপর বললেন, ক্ষমা করবে? মেইলিং চুপ করে রইল, উত্তর দিল না, কিন্তু হাত ছাড়ল না। তারানাথ ঘর থেকে বেরিয়ে উপরে এলেন। করিডোরে বিশ্বাস এবং অভিজিৎ। বিশ্বাস বললেন, কি হলো? সব শেষ। চেনলি? নিচে আছেন মেইলিংয়ের সাথে। বিশ্বাস বললেন, গ্রেফতার করব। তারানাথ বললেন, করুন, কিন্তু একটু সময় দিন। কেন? কারণ একটা কাজ বাকি। তারানাথ আবার নিচে গেলেন, সেই ছোট ঘরে। ভাঙা পাত্র মেঝেতে। টুকরোগুলো দেখলেন মাটির, পুরনো।
এই পাত্রে কতজনের শক্তি ছিল, কতজন মানুষ, কতজনের যন্ত্রণা। তারানাথ মালা বের করলেন, বসলেন পাত্রের সামনে, মন্ত্র পড়লেন, মুক্তির মন্ত্র। যারা এই পাত্রে বন্দী ছিলেন তাদের জন্য। মন্ত্র শেষ হলো। ঘরে একটা একটা পরিবর্তন, হালকা, যেন ভার কমল। তারানাথ অনুভব করলেন মুক্ত। যারা বন্দী ছিলেন তারা মুক্ত হলেন। কোথায় গেলেন জানা নেই, কিন্তু এই ঘরে আর নেই। তারানাথ উঠলেন, উপরে ফিরলেন। বিশ্বাস অপেক্ষা করছিলেন। হয়েছে? হ্যাঁ। এখন চেনলি? তারানাথ বললেন, নিন। বিশ্বাস নিচে গেলেন। তারানাথ করিডোরে দাঁড়ালেন, অভিজিৎ পাশে। আপনি ঠিক আছেন? অভিজিৎ জিজ্ঞেস করল। তারানাথ নিজেকে দেখলেন, পোশাক ময়লা, হাতে পোড়ার দাগ, পাঁজরে ব্যথা। আছি। আমরা বেরোবো কখন? এখনই। বিশ্বাস নিচ থেকে উঠে এলেন। পেছনে চেনলি, মেইলিং পাশে। চেনলি হাঁটছেন ধীরে, শরীর বাঁকা। এই মানুষটা কিছুক্ষণ আগে তারানাথকে মাটিতে ফেলেছিলেন, এখন একজন ক্লান্ত বৃদ্ধ মাত্র। বিশ্বাস বললেন, বাকি লোকেরা? তারানাথ বললেন, এই বাড়িতে আর কেউ? মেইলিং বলল, দুজন পাহারাদার, কিন্তু তারা পালিয়ে গেছে। কখন? পাত্র ভাঙার শব্দে। বিশ্বাস বললেন, খুঁজে বের করব। তারানাথ বললেন, সেটা আপনার কাজ। সবাই বাইরে এলেন। ট্যাংলার রাত, ঠান্ডা, আকাশে তারা। অভিজিৎ বাইরের বাতাসে একটা গভীর শ্বাস নিল। 5 দিন পরে। বিশ্বাস চেনলিকে ধরলেন। চেনলি বাধা দিলেন না। মেইলিং পাশে। খাতারানাথ মেইলিংকে বললেন, তুমি ঠিক করেছ। মেইলিং বলল, জানি না, দাদাকে এভাবে দেখতে চাইনি, কিন্তু এটাই ঠিক ছিল। মেইলিং চুপ করে রইল। একটু পরে বিশ্বাসের গাড়ি এলো। চেনলি উঠলেন। গাড়ি যাওয়ার আগে মেইলিং উকি দিল, দাদা। চেনলি মেইলিং এর দিকে তাকালেন। তুমি কি করবে এখন? মেইলিং বলল, জানি না। চেনলি বললেন, এই বাড়ি তোমার, থাকো। একা? তোমার জীবন তোমার। চেনলি বললেন, আমি অনেক কিছু নিয়েছি তোমার থেকেও। মেইলিং কিছু বলল না, চোখে জল। গাড়ি চলে গেল। তারানাথ পাশে দাঁড়ালেন। মেইলিং গাড়ির দিকে তাকিয়ে, কাঁদছ? হ্যাঁ। কেন? কারণ তিনি আমার দাদা। তারানাথ বললেন, সেটা বদলায় না। মেইলিং খুলল। আপনি কি মনে করেন মানুষ বদলাতে পারে? তারানাথ ভাবলেন, পারে, কিন্তু সহজ নয়। দাদা পারবেন? তারানাথ সৎ বললেন, জানি না। মেইলিং মাথা নাড়ল, আমিও জানি না। অভিজিৎ এসে দাঁড়ালো। তারানাথ বাবু? হ্যাঁ। বাবা কোথায়? বাড়িতে। এখন যাব? হ্যাঁ। আপনিও আসবেন? তারানাথ একটু হাসলেন। না। কেন? কারণ এখন দরকার নেই। তারানাথ বললেন, তোমার বাবা তোমাকে দেখলেই বুঝবেন। অভিজিৎ বলল, আপনাকে ধন্যবাদ দেব না?
দিতে হবে না মেনা, কিন্তু বাড়ি যাও। অভিজিৎ একটু থামল, তারপর মাথা নাড়ল এবং হাঁটল রাতের ট্যাংরার গলি দিয়ে। তারানাথ মেইলিংকে বললেন, তুমি এখন কি করবে? মেইলিং বলল, থাকবো এখানে, এই বাড়িতে। একা? একা না, মেইলিং বলল, পাশের বাড়িতে পরিবার আছে, চেন পরিবারের মানুষ, তারা এই কাজে নেই। সেটা ভালো। মেইলিং বলল, আপনি কলকাতায় কতদিন? আজকের পরে বেশি দিন না। কোথায় যাবেন? তারানাথ বললেন, বাড়ি। তারপর আবার কোথাও? মেইলিং একটু হাসল। আপনার কি বাড়ি বলে কিছু আছে? তারানাথ ভাবলেন, আছে, কিন্তু বেশিক্ষণ থাকা হয় না। একাকিত্ব লাগে না? তারানাথ বললেন, লাগে। তারপরও যান, কারণ কেউ না গেলে কে যাবে? মেইলিং চুপ করল, তারপর বলল, এই কথা দাদাকে বললে হয়তো ভিন্ন পথে যেতেন। তারানাথ বললেন, হয়তো। তারানাথ হোটেলে ফিরলেন ভোর হওয়ার আগে। ঘরে ঢুকলেন, জামা ছাড়লেন। হাতের পোড়ার দাগ দেখলেন, লাল কিন্তু গভীর নয়। পাঁজরে হাত দিলেন, ব্যথা। হয়তো একটা পাঁজর চির খেয়েছে, কিন্তু ভাঙেনি। তারানাথ শুলেন, ছাদে ভোরের আলো আসছে। ট্যাংরার সকাল শুরু হচ্ছে, উনুনের ধোঁয়া, চীনা রান্নার গন্ধ। তারানাথ চোখ বন্ধ করলেন। সকাল 9টায় বিশ্বাস এলেন হোটেলের নিচে। তারানাথ নামলেন, বিশ্বাস বললেন, চেনলিকে লক আপে রাখা হয়েছে। কতদিন থাকবেন? সেটা আদালত বলবে, বিশ্বাস বললেন। কিন্তু 7টা নিখোঁজের মামলা, প্রমাণ করা কঠিন। তারানাথ বললেন, নিচের ঘরে ভাঙা পাত্র আছে এবং মেঝেতে পুরনো চিহ্ন। ফরেনসিক দেখুক। বিশ্বাস মাথা নাড়লেন, চেষ্টা করব। তারপর বললেন, তারানাথ বাবু, হ্যাঁ, কাল রাতে যা দেখলাম। বিশ্বাস একটু থামলেন। পাত্র ভাঙার শব্দ, সেই আলো, চেনলির অবস্থা। তারানাথ চুপ। এসব কিভাবে সম্ভব? তারানাথ বললেন, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কিন্তু আমি নিজে দেখলাম। তাহলে বিশ্বাস করুন। বিশ্বাস একটু থামলেন। আমি 20 বছর পুলিশে, জানি এরকম কিছু আগে দেখিনি। তারানাথ বললেন, পৃথিবীতে অনেক কিছু আছে যা দেখিনি। বিশ্বাস চুপ করলেন, তারপর বললেন, ধন্যবাদ। কিসের জন্য? ছেলেটা বেঁচে ফিরেছে। তারানাথ বললেন, আপনিও ছিলেন? বিশ্বাস হাসলেন, ছিলাম, কিন্তু আমি শুধু দরজা ঠেলেছি। সেটাও কাজের। বিশ্বাস চলে গেলেন। তারানাথ হোটেলে ফিরলেন, ব্যাগ গুছালেন। মালা, বিভূতি, তামার পাত্র, তামার ঘণ্টা এবং সেই কালো পাথর মেইলিং দিয়েছিল। তারানাথ পাথর দেখলেন, পকেটে রাখলেন। এই পাথর ফিরিয়ে দিতে হবে মেইলিংয়ের কাছে। লাল দরজার বাড়িতে গেলেন। মেইলিং দরজা খুলল, মুখ শান্ত, রাতের কান্নার ছাপ, কিন্তু শান্ত। এসেছেন পাথর ফেরত দিতে? মেইলিং বলল, রাখুন, তোমার দরকার হতে পারে। না। মেইলিং বলল, এই পাথর দাদার ছিল। দাদার স্মৃতি দরকার নেই আমার, যা করেছেন তার।
তারানাথ বুঝলেন, পাথর পকেটে রাখলেন। তুমি কি করবে এখন? মেইলিং বলল, বাড়িটা বিক্রি করব, কলকাতায় থাকবো না। কোথায় যাবে? হয়তো চীনে, মায়ের পরিবার আছে সেখানে। তারানাথ বললেন, ভালো। মেইলিং বলল, আপনি কি মনে করেন দাদার ক্ষমা হবে? তারানাথ সৎ বললেন, জানি না, কিন্তু সেটা নির্ভর করে তার উপর। আমি কি তাকে দেখতে যেতে পারি? পারো। যাওয়া উচিত? তারানাথ বললেন, সেই সিদ্ধান্ত তোমার। মেইলিং চুপ করল, তারপর বলল, হয়তো যাব। হয়তো ঠিক উত্তর। মেইলিং একটু হাসল। তারানাথ বেরিয়ে এলেন। ট্যাংরার রাস্তায় সকালের আলো, মানুষ চলছে, দোকান খুলছে, চীনা গান ভেসে আসছে কোথাও থেকে। তারানাথ হাঁটলেন স্টেশনের দিকে। ট্রেন ধরতে হবে, বাড়ি যেতে হবে। শিয়ালদহ স্টেশনে এলেন। ট্রেনের জন্য অপেক্ষা। প্ল্যাটফর্মে বসলেন, মালায় হাত দিলেন। ভাবলেন, চেনলি, একজন মানুষ যিনি বাঁচতে চেয়েছিলেন পরিবারের জন্য, এবং বাঁচতে 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 পরিবার হারিয়েছেন, এবং তারপরও বেঁচেছেন। কিন্তু সেই বেঁচে থাকার মূল্য কত? কতজনের জীবন? তারানাথ মনে করলেন মুক্তির মন্ত্র। যারা চেনলির পাত্রে বন্দী ছিলেন তারা এখন মুক্ত, কিন্তু তাদের জীবন ফেরে না। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। কিছু কিছু ক্ষতি অপূরণীয়। ট্রেন এলো। তারানাথ উঠলেন, জানলার পাশে বসলেন। ট্রেন ছাড়ল। কলকাতার ছবি পেছনে সরছে। কারখানা, বাড়ি, নদী, এবং তারপর মাঠ, শীতের মাঠ। ধান কাটা শেষ, শুকনো মাটি, দিগন্তে কুয়াশা। তারানাথ জানলায় তাকিয়ে। বাড়ি পৌঁছালেন দুপুরে। হরিপদ দরজা খুললেন। ফিরলেন? হ্যাঁ। কেমন হলো? শেষ হয়েছে। হরিপদ ভেতরে গেলেন চা বানাতে। তারানাথ ঘরে ঢুকলেন, ব্যাগ রাখলেন। জামা ছাড়লেন। আয়নায় দেখলেন হাতের পোড়ার দাগ, পাঁজরের ব্যথা, মুখে ক্লান্তি। 3 দিনের। তারানাথ চোখ বন্ধ করলেন। হরিপদ চা নিয়ে এলেন। চিঠি আছে। কোথা থেকে? মেদিনীপুর থেকে। তারানাথ চিঠি নিলেন, পড়লেন। একজন বৃদ্ধ লিখেছেন, তার গ্রামে একটা পুকুর আছে। প্রতি অমাবস্যায় পুকুরের জল লাল হয়, এবং সেই রাতে গ্রামের গরু মারা যায়। 3টা, 4টা, কখনো 5টাও, গত 3 বছর ধরে। তারানাথ চিঠি রাখলেন, চায়ে চুমুক দিলেন। হরিপদ বললেন, যাবেন? তারানাথ উঠলেন, ব্যাগ আবার খুললেন। মালা, বিভূতি, তামার পাত্র, মেইলিংয়ের দেওয়া কালো পাথর। একটু ভাবলেন, পাথরটা আলাদা করে রাখলেন। এটা এই যাত্রায় লাগবে না, কিন্তু ভবিষ্যতে হয়তো। ব্যাগ গুছালেন। হরিপদ বললেন, কাল সকালে ট্রেন আছে। তারানাথ বললেন, টিকিট কেটে রাখো। রাতে তারানাথ বসলেন একা। ঘরে মোমবাতি, মালায় হাত, মন্ত্র। ধীরে। শরীরের ব্যথা এখনো আছে, কিন্তু মন শান্ত। তারানাথ ভাবলেন এই কাজের কথা। প্রতিবার এরকম হয়।
একটা বিপদ শেষ হয় আর একটা শুরু, কোনো বিরতি নেই। কিন্তু তারানাথ অভিযোগ করেন না, কারণ গুরু বলেছিলেন, যে পথে চলেছ সেই পথে বিশ্রাম নেই, বিশ্রাম নিলে অন্ধকার এগিয়ে আসে, তুমি না থামলে অন্ধকার থামে। তারানাথ সেই কথা মনে রাখেন প্রতিবার। মোমবাতির আলো কাঁপছে, জানলা দিয়ে বাতাস, শীতের রাতের বাতাস। তারানাথ চোখ খুললেন। কাল সকালে মেদিনীপুর, পুকুর, লাল জল এবং মৃত গরু। এর পেছনে কি আছে জানেন না, কিন্তু জানবেন গিয়ে দেখে এবং প্রয়োজনে লড়ে। তারানাথ উঠলেন, মোমবাতি নেভালেন, শুলেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। বাইরে কলকাতার রাত, দূরে কোথাও একটা শেয়াল ডাকল, তারপর চুপ, শুধু শীতের নীরবতা এবং ভোরের অপেক্ষা।